আমাদের স্বপ্নের কাহিনী চ্যানেলটির সকল প্রকার পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। এ পাপ হৈমন্তী, এ অসম্ভব। হৈমন্তী দমে গেল। অতি সন্তর্পণে ক্ষীণ অনুভূতিগুলো আড়াল করে ঝাঁঝালো স্বরে বলল, আমি এখনই বাসায় যাব। বুক চিরে এক সুগভীর পীড়াদায়ক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তুষারের। কিছু সময় নির্নিমেষ চেয়ে রইল হৈমন্তীর দিকে, এরপর বলল, সরুন তুষার। রিকশা এসে থামল বিল্ডিংয়ের সামনে। গেটের মাঝে বড় বড় করে লেখা তৈমুর ভবন, তুষার তৈমুর। তুষারের পুরো নাম। তুষারের নামই এই বিল্ডিংটি তৈরি। আফতাব সাহেব ভীষণ ভালোবাসেন তার ছেলেকে, তেমনি শাসনও করেন। তিনি নিশ্চয়ই তার ছেলের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ ভেবে রেখেছেন। সেখানে তার ছেলে তো তার কথাই শুনছে না, বিপথে হাঁটছে। নিজের চেয়ে বড় মেয়েকে ভালোবাসা তো কোনো সঠিক কাজ নয়। সমাজ কি বলবে, আত্মীয় কি বলবে, তার চেয়ে বড় কথা ভবিষ্যতের কি হবে। ছোট ছেলের সঙ্গে কি চিন্তাধারায় মিল হবে? তাছাড়া হৈমন্তীর বাবারও হৈমন্তীকে নিয়ে অনেক আশা। সে আশা কিভাবে ভেঙে চূর্ণ বিচূর্ণ করবে সে? হৈমন্তী দীর্ঘশ্বাস ফেলল। তুষার তার পাশেই হাঁটছে। একেবারে দোতলা পর্যন্ত এগিয়ে দিল সে। দরজার কাছাকাছি এসে হৈমন্তী যেতে নিলেই তুষার সুপ্ত আবদার করে উঠল, আপনাকে একটু জড়িয়ে ধরে হৈমন্তিকা। বলে উত্তরের অপেক্ষা করল না, হুট করে জড়িয়ে ধরল হৈমন্তীকে। নিজের বুকের সঙ্গে গভীরভাবে ঠেকিয়ে রাখল ওর মাথা। হৈমন্তী শক্ত হয়ে গেল, চোখ বড় বড় হয়ে গেল তার। তুষারের বুকে ধাক্কা দিয়ে কাপা গলায় তেজ ঠেলে আদেশ দিল, সরুন তুষার। তুষার একটু নিবিড় হতেই হৈমন্তীর কণ্ঠ থেমে গেল। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বাহিরে। বাতাসের তীব্র তাণ্ডবে তির্যকভাবে বৃষ্টির এক এক ফোঁটা গায়ে লাগছে। নিস্তব্ধ নির্জন রাস্তার মধ্যেখানে হাঁটছে তুষার। রাত আনুমানিক 9টা হবে। বাসায় যেতে ইচ্ছে করছে না তার, আবার না যেও উপায় নেই। ধীর স্থিরভাবে হাঁটতে থাকা পায়ের গতি আরও কমিয়ে দিল সে। আরও ধীরে হাঁটতে লাগলো। শার্টের কাঁধের অংশটা ভিজে গেছে ইতিমধ্যে। একটু পরে সে নিজেই কাক ভেজা হয়ে যাবে। রাস্তার এক লোক সেদিক দিয়ে যাচ্ছিল। তুষারের এহেন উদাসীন ভাব দেখে তাড়া দিয়ে বলল, লোকটার কথায় কোনো রূপ ভাবান্তর ঘটল না তার। সে আগের নেই নিশ্চুপ, এক মনে হেঁটে চলেছে সামনের পথে। আর একটু পথ অতিক্রম করতেই লোকালয়ের কাছাকাছি চলে এলো তুষার। রাস্তার পাশে এক বৃদ্ধা প্রতিদিন চুড়ি বেচা কেনা করেন। আজ বৃষ্টি হওয়ায় চুড়িগুলো একটা থলের ভিতর ঢুকিয়ে রাখছিলেন তিনি। সেদিকে তাকিয়ে আপনা আপনি থেমে গেল তুষারের পা। রং বেরঙের চুড়িগুলোর দিকে চেয়ে চোখ বন্ধ করে নিল সে। কল্পনা করল একদিন তার দেওয়া চুড়ি শাড়ি পরে হৈমন্তী তার কাছে আসবে। তাকে দেখেই লজ্জা পেয়ে কপালে পড়ে থাকা চুলগুলো কানে গুজে নিবে। কাচের চুড়িগুলো একটার সঙ্গে একটা বাড়ি খেয়ে টুংটাং শব্দ করবে তখন। তুষার মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে তাকিয়ে দেখবে তা। ভাবতেই ঠোঁটে ক্ষীণ হাসির রেখা ফুটে উঠল তার। পরক্ষণে কি ভেবে হাসিটা মিলিয়ে গেল। এর বদলে বেরিয়ে এলো কয়েকটা দীর্ঘশ্বাস। বৃদ্ধার কাছে এগিয়ে গেল তুষার। পায়ের পাতায় ভর দিয়ে হাঁটু ভেঙে বসল। অতঃপর চুড়ি দেখতে লাগলো। বৃদ্ধা তখন ব্যস্ত হয়ে বললেন, তুষার হালকা হাসার চেষ্টা করল। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, দাদি, ওই নীল চুড়িগুলো দিন তো। দাদি বলে বৃদ্ধা খুশি হলেন যেন, মুখ ভরে হাসলেন। ডজনখানেক চুড়ি একটা পলিথিনে করে তুষারকে দিলেন। এক হাতে চুড়ির থলে নিয়ে অন্য হাতে পকেট হাতড়ে মানি ব্যাগ বের করল তুষার। বলল, কত টাকা দাদি? তুষার 30 টাকা দিল না, বরং 50 টাকা ধরিয়ে দিল বৃদ্ধাকে। বৃদ্ধা প্রথমে নিতে চাইলেন না, জোর করতেই বললেন। তুষার মলিন হাসল, জবাব দিল, না, প্রেসের জন্য। তুষার বাসায় ফিরল রাত 1:56। ড্রয়িং রুমের সোফায় আফতাব সাহেব থমথমে মুখ নিয়ে বসেছিলেন। সে ভেতরে ঢুকতেই বাজখাই গলায় ধমক দিয়ে উঠলেন, কয়টা বাজে তুষার? এখন বাসা আসার সময় হলো তোমার? কোথায় ছিলে এতক্ষণ? তুষার দাঁড়ালো, স্বাভাবিক কণ্ঠে বলল, বাইরে ছিলাম। বাইরে কোথায়? দিন দিন তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ তুষার। এত রাত পর্যন্ত বাইরে কী কাজ তোমার? আসলে কি জানো, দোষ তোমার না, ওই মেয়েটার। ওই মেয়ে তোমার জীবনে আসার পর থেকেই তুমি এমন পাগলাটে ধরনের হয়ে গেছো। কি করো না করো সেটা কি তুমি নিজে জানো? তোমার মাথাটা একেবারে খেয়ে ফেলেছে মেয়েটা। তুষার এতক্ষণ শান্ত থাকলেও এবার খানিকটা রেগে গেল যেন। বিরক্ত সহিত বলল, এখানে ওর কথা আসছে কোত্থেকে?
যা করছি আমি নিজের ইচ্ছেতেই করছি। সব বিষয়ে ওকে টানবে না বাবা। আফতাব সাহেব বড় বড় চোখে তাকালেন। ঝাঁঝালো কণ্ঠে হেনার উদ্দেশ্যে বললেন, দেখেছো তোমার ছেলেকে হেনা? পরের মেয়ের জন্য কি দরদ উদলে পড়ছে? নিজের বাবার সঙ্গে এভাবে কথা বলতেও মুখে বাচ্ছে না ওর। হেনা করুণ চোখে ছেলের দিকে তাকালেন। এই বিষয়ে কোনোরূপ উত্তর দিলেন না। চুপচাপ দাঁড়িয়ে রইলেন স্বামীর পাশে। তুষার একবার নিজের মাকে দেখছে তো একবার বাবাকে। ভীষণ বিরক্ত লাগছে তার। মনে হচ্ছে আশেপাশে কোনো সিরিয়ালের নাটক চলছে। ঘুম পাচ্ছে বড্ড। আর কোনো জবাব দিল না তুষার। সব কিছু সূক্ষ্মভাবে অগ্রাহ্য করে চলে গেল নিজের রুমে। আফতাব সাহেব কিন্তু তখনও থামেননি। উঁচু গলায় অনবরত বকে যাচ্ছেন তাকে। তুষার ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিল। টেবিলে রাখা চুড়িগুলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কি ভেবে যেন ফোন হাতে নিল। অতঃপর হৈমন্তীর নম্বরে মেসেজ টাইপ করল। কাল শাড়ি পরে আসবেন হৈমন্তিকা। পরক্ষণে হাতের কঠিন চাপে লেখাটা আবার কেটে দিল সে। রবিবার। আজ রোদের তাপটা একটু বেশি। সূর্য যেন তার সহস্র ক্রোধ ঢালছে পৃথিবীতে। মানুষসহ কাকপক্ষীরও গরমে আজ বেহাল অবস্থা। বাসে বসে থাকা হৈমন্তী বাম হাতের পিঠে কপালের ঘাম মুছে নিল। শহরের রিক্সা চালকদের আজ কী হয়েছে কে জানে। আধা ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থেকেও একটা রিক্সা পায়নি সে। বাধ্য হয়ে বাসে উঠতে হয়েছে তার। ভেবেছিল জানালার পাশে বসলে হয়তো একটু হলেও বাতাসের ছোঁয়া গায়ে লাগবে, কিন্তু কই, গরম যেন শরীর থেকেই তাপ বের হচ্ছে। হৈমন্তী ক্লান্ত নিঃশ্বাস ফেলল। বাস থেমেছে। কন্ট্রাক্টর যাত্রী নিচ্ছে। সেদিকে চেয়ে হৈমন্তী আবারও জানালা গলিয়ে বাহিরে তাকাতে হঠাৎ কোত্থেকে তুষার এসে বসে পড়ল তার পাশে। কোনো কিছু না বলেই হৈমন্তীর ওড়না দিয়ে নিজের ঘরমাক্ত ললাট মুছতে মুছতে আওড়ালো, কি ভীষণ গরম পড়েছে তাই না হৈমন্তিকা? হৈমন্তী চমকালো, ভরকালো, তাজ্জব বনে গেল। বিস্ফোরিত নয়নে চেয়ে আশ্চর্য কণ্ঠে বলল, আপনি এখানে? তুষার বিস্তর হাসল। প্রশ্নের জবাব না দিয়ে উল্টো জিজ্ঞাসা করল, পানি হবে আপনার কাছে? হৈমন্তীর হাতেই পানির বোতল ছিল। সেটা তুষারকে দিতেই সে আগের মতোই মুখ লাগিয়ে পান করল তা। এরপর পানির বোতল ফেরত দিয়ে অনুমতি চেয়ে বলল, আপনার হাতটা একটু দিন তো হৈমন্তিকা। তুষার কি অনুমতি চাইল তার কাছে, নাকি আদেশ করল? ঠিক আন্দাজ করতে পারল না হৈমন্তী। জোরালো গলায় প্রশ্ন ছুড়ল, কেন? তুষার এবারও প্রশ্নের জবাব দিল না। নিজেই টেনে নিল হৈমন্তীর হাত জোড়া। কোলে রাখা প্যাকেট থেকে একটা একটা করে চুড়ি বের করে পরিয়ে দিতে লাগলো তার দু হাতে। হৈমন্তী কেন যেন বাধা দিতে পারল না। ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল ক্ষীণ লাজুক নয়নে। চুড়ি পরানো শেষ হতেই হৈমন্তীর হাত টেনে উঠে দাঁড়ালো তুষার। হৈমন্তী জিজ্ঞাসু চোখে তাকালো। ঠোঁটের কোণে দুর্বোধ্য হাসি ফুটিয়ে তুষার আওড়ালো, চলুন হৈমন্তিকা, আজকে বাইকে করে সারা শহরটা ঘুরবো। বাইকের গতি বাড়ছে। শনশন আওয়াজে বাতাসের তীব্র ঝাপটা লাগছে কানে। ঠিকভাবে চোখ মেলে তাকাতে পারছে না হৈমন্তী। বাইকের পেছনের দিকটা আরও শক্ত করে খামচে ধরে সে চেঁচিয়ে বলল, স্পিড কমান তুষার। ভয় পাচ্ছেন হৈমন্তিকা? তুষার। হৈমন্তী এবার ধমক দিয়ে উঠল। স্পিড কমাতে বলেছি তুষার, কথা শুনছেন না কেন? তুষার বাইকের স্পিড কমালো না, বরং আরও বাড়িয়ে দিল। এতে যেন ভয় দ্বিগুণ বেড়ে গেল হৈমন্তীর। চেঁচিয়ে প্রতিবাদ করার সময়টুকুও পেল না। কোনো মতে তুষারের কোমরের অংশের শার্ট শক্ত করে চোখ মুখ খিচিয়ে মূর্তির ন্যায় বসে রইল সে। মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো। এখন বাইক থেকে পড়লে নিশ্চিত হাত পা ভেঙে হুইল চেয়ারে করে চলাফেরা করতে হবে তার। সড়ক বাতাসের শব্দ কমে গেল। গায়ে তেমন বাতাস লাগছে না এখন। আশপাশটা কেমন নীরব শান্ত। পিটপিট করে চোখ মেলল হৈমন্তী। রাস্তার পাশে বাইক দাঁড়ানো। মাথা থেকে হেলমেট খুলছে তুষার। হৈমন্তী চোখ মেলতেই সে বলল, নামুন। বাধ্য মেয়ের মতোই বাইক থেকে নেমে পড়ল হৈমন্তী। পরক্ষণে কিছুক্ষণ আগের ঘটনা মনে পড়তেই ক্ষিপ্ত স্বরে প্রশ্ন ছুড়ল, আপনাকে তখন স্পিড কমাতে বলেছিলাম আমি, না কমিয়ে উল্টো আরও বাড়িয়ে দিয়েছিলেন কেন? আপনাকে একটু চালাচ্ছিলাম হৈমন্তিকা, রাগ করবেন না। তুষারের কথাটা ঠিক রাখতে পারল না হৈমন্তী। রেগে গেল। ক্ষিপ্ত চোখ জোড়ায় অগ্নিকুণ্ডের ন্যায় তেজ দিয়ে ভস্ম করে দিতে চাইল তুষারকে। তুষার সেই ভয়ঙ্কর নেত্রে চেয়ে আরও একবার আহত হলো যেন। দৃষ্টি গভীর হলো তার। বক্ষস্থলে সৃষ্টি হলো এক কঠিন ব্যথা। সে ব্যথার রেশ ধরেই হেসে ফেলল সে। এগিয়ে গিয়ে হৈমন্তীর হাতের ভাঁজে হাত রাখল। লঘু স্বরে বলল, চলুন। রেস্টুরেন্টের নাম নীরপাতা, ছদ্মনাম। এই অদ্ভুত নামের রেস্টুরেন্টটি সব কিছুই কেমন অদ্ভুত লাগছে হৈমন্তীর।
চেয়ার টেবিল থেকে শুরু করে ওয়েটারদের পোশাক আশাকও ভীষণ রকমের অদ্ভুত। সবাই পাঞ্জাবি পরে আছে। মাটির পাত্রে সার্ভ করা হচ্ছে খাবার। একপাশে দেয়াল জুড়ে সোনালি অক্ষরে খুব সুন্দর করে লেখা রেস্টুরেন্টের নাম নীরপাতা, ছদ্মনাম। এই অদ্ভুত নামের রেস্টুরেন্টটি সব কিছুই কেমন অদ্ভুত লাগছে হৈমন্তীর। চেয়ার টেবিল থেকে শুরু করে ওয়েটারদের পোশাক আশাকও ভীষণ রকমের অদ্ভুত। সবাই পাঞ্জাবি পরে আছে। মাটির পাত্রে সার্ভ করা হচ্ছে খাবার। একপাশে দেয়াল জুড়ে সোনালি অক্ষরে খুব সুন্দর করে লেখা মাছে ভাতে বাঙালি। হৈমন্তী প্রথম ভেবেছিল এটা শুধুই বাঙালি খাবারের রেস্টুরেন্ট, এজন্যই হয়তো এখানে বাঙালি সংস্কৃতি স্বতঃস্ফূর্তভাবে বিরাজমান। অথচ না, তার ধারণা সম্পূর্ণ ভুল। মেনু কার্ডে আরও বিভিন্ন দেশের খাবারের নাম উল্লেখ করা আছে। হৈমন্তী আরও একবার রেস্টুরেন্টটি ভালোভাবে দেখে নিল। অতঃপর দীর্ঘশ্বাস ফেলে জিজ্ঞাসা করল, আমাকে এখানে কেন এনেছেন তুষার? সকাল থেকে আমি কিচ্ছু খাইনি। হৈমন্তী খানিক নরম সুরে জিজ্ঞাসা করল, কেন খাননি? আপনার সঙ্গে খাবো বলে। আপনি আমাকে খাইয়ে দেবেন না? নিঃসংকোচ আবদার। হৈমন্তী বিমূঢ় হয়ে বারবার কয়েক পলক ফেলল। তুষার তখনও মেনু কার্ড দেখতে ব্যস্ত। তার অভিব্যক্তি ভীষণ শান্ত স্বাভাবিক। উঁচু গলায় হাঁক ছেড়ে ওয়েটারকে ডাকল সে। মেনু কার্ড থেকে কিছু খাবার অর্ডার করে হৈমন্তীকে বলল, আমার কাছে এসে বসুন, ওখান থেকে আপনার অসুবিধা হবে। হৈমন্তী উদাস নয়নে তাকালো, চাপা দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনি এবার বেশি বেশি করছেন না তুষার? একদমই না। হৈমন্তীর চোখে চোখ রেখে খুব গম্ভীরভাবে উত্তর দিল সে। হৈমন্তীর উদাসীনতা বাড়ল, বিরক্তি ছেয়ে গেল সর্বাঙ্গে। আরও একবার তুষারকে বোঝানোর চেষ্টা করল সে। দেখুন তুষার, আপনি যদি এই আবদারটা আমাকে একজন ছোট ভাই হিসেবে করতেন, বিশ্বাস করুন আমি সেটা পূরণ করতাম। কিন্তু আপনি তা করছেন না। আমি আপনার বয়সে 3 বছরের বড় তুষার। আমাদের এভাবে একসাথে ঘোরার মানে নেই, আপনাকে খাইয়ে দেওয়ার মানে নেই। আপনি যা চাইছেন তা কখনো সম্ভব নয়। আমাদের সমাজ পরিবার এটা কখনো মানবে না। মূল কথা, আমিও আপনাকে চাইছি না। তবে কেন আমার পেছনে ঘুরে নিজের সময় নষ্ট করছেন আপনি? কেন বুঝতে পারছেন না এটা অসম্ভব? কথাগুলো বলে শুকনো ঢোক গিলল হৈমন্তী। জবাবের অপেক্ষা করতে লাগলো। তুষার কিছুক্ষণ চুপচাপ নির্নিমেষে চেয়ে রইল তার মুখ পানে। পরক্ষণেই ঠোঁটে বিস্তর হাসির রেখা ফুটিয়ে তুলল। কাতর চোখখানায় একরাশ মুগ্ধতা নিয়ে নিষ্পাপ স্বরে আওড়ালো, কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি হৈমন্তিকা, আপনি কেন সেটা বুঝতে পারছেন না? হঠাৎ কান্না পেয়ে গেল হৈমন্তীর। ছেলেটা এমন অবুঝের মতো করছে কেন? এটা বিদেশ না, বাংলাদেশ, যেখানে নিজের চেয়ে বড় মেয়েকে ভালোবাসা মানে মেয়েটা ছেলেটাকে ফাঁসিয়েছে। নিজের চেয়ে বড় মেয়েকে বিয়ে করা মানে ছেলেটার কপাল খারাপ। বড় তো কলিং বেলে শব্দ পাওয়া যাচ্ছে, থামছেই না। রাবেয়া বেশ বিরক্তির সহিত রান্নাঘর থেকে বের হলেন। দরজার কাছে যেতে যেতে রোষপূর্ণ গলায় হাঁক ছাড়লেন, কি? অতঃপর দরজা খুলতে বিরক্তি যেন উবে গেল ওনার। দরজার সামনে থমথমে মুখ নিয়ে দাঁড়িয়ে আছেন আফতাব সাহেব। রাবেয়াকে দেখেই তিনি প্রশ্ন করলেন, আফতাব সাহেব বাসায় আছেন? ওনার সাথে আমার কিছু কথা আছে। রাবেয়া থেমে থেমে বললেন, আছে, ভেতরে আসুন। ভেতরে ঢুকবো না, ওনাকে একটু ডাকুন। জি। এরপর ভেতরে ঢুকে আশরাফ সাহেবকে ডেকে আনলেন রাবেয়া। নিজে চলে গেলেন রান্নাঘরে। ইলিশ মাছ বোধহয় এতক্ষণে পুড়েই গেল। এই নিয়ে রাবেয়ার চিন্তার শেষ নেই। আশরাফ সাহেব আফতাব সাহেবকে দেখে খানিক হাসলেন, বিনয়ের সঙ্গে বললেন, কোনো সমস্যা ভাই, এ সময়ে আসলেন? আশরাফ সাহেব কোনো ভনিতা ছাড়াই গম্ভীর স্বরে বললেন, যত দ্রুত সম্ভব অন্য বাসা দেখুন, আগামী মাসে বাসা ছেড়ে দিতে হবে আপনাদের। আফতাব সাহেবের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। বিস্ময় নিয়ে তিনি প্রশ্ন করলেন, মানে কেন? আমাদের দ্বারা কি কোনো ভুল হয়েছে ভাই? সেটা আপনাদের মেয়েকেই জিজ্ঞেস করুন। আপনার মেয়ে কোথায়? নিশ্চয়ই বাইরে। হ্যাঁ, কিন্তু আমার মেয়ে কি করেছে? আশরাফ সাহেব তার ছেলের সঙ্গে হাসলেন এবার। আপনার মেয়ে আমার ছেলেকে ফাঁসাতে চাচ্ছে। যেই দেখেছে আমার ছেলের অনেক টাকা, ভবিষ্যৎ উজ্জ্বল, সেই আমার ছেলের গলায় ঝুলতে চলে এসেছে। আমার ছেলের মাথা খেয়ে ফেলেছে আপনার মেয়ে। ওকে ছাড়া আমার ছেলে যেন কিছুই বুঝে না। অথচ আপনার মেয়ের কি নাটক। নিজেই আমার ছেলের মাথা নষ্ট করে, আবার নিজে এসে কমপ্লেন করছে আমার ছেলে কিনা আপনার মেয়েকে বিরক্ত করে। আরে আপনার মেয়ে একটা থার্ড ক্লাস, নিজের সেই ছোটো ছেলেকে নিজের প্রেমের জালে ফাঁসাচ্ছে। বিদ্যুৎ পৃষ্ঠের ন্যায় মুহূর্তে রেগে গেলেন আফতাব সাহেব। আশরাফ সাহেবের কথা শেষ হবার আগেই উঁচু গলায় চেঁচিয়ে উঠলেন, ভদ্রভাবে কথা বলুন।
আমার মেয়ে কেমন তা আপনার থেকে জানতে হবে না আমার। নিজের ছেলের দোষ আমার মেয়ের ঘাড়ে চাপাবেন না, খবরদার। আফতাব সাহেব আরও দ্বিগুণ গলায় চেঁচিয়ে উঠলেন। আশরাফ সাহেব প্রতিবাদ করতে গিয়েও করলেন না। আফতাব সাহেবের মুখের উপর দরজা লাগিয়ে দিলেন। আশরাফ সাহেবের মতো নীরবতাই সবচেয়ে বড় অপমান। তাছাড়া কুকুর ঘেউ ঘেউ করলে কি আমাদেরও ঘেউ ঘেউ করতে হবে? নিজেকে শান্ত করার চেষ্টা করলেন তিনি, কিন্তু কোনোভাবেই পারছেন না। শক্ত মুখে দাঁড়িয়ে আছেন। ওদিকে আফতাব সাহেব চেঁচামেচি করেই যাচ্ছেন। ইতিমধ্যে উপর নিচতলার ফ্ল্যাট থেকে মানুষ চলে এসেছে দেখতে। চেঁচামেচি শুনে রাবেয়া রান্নাঘর থেকে ছুটে আসলেন। উদ্বিগ্ন গলায় জিজ্ঞাসা করলেন, কি হয়েছে হেমন্তর আব্বু? আশরাফ ভাই এত চেঁচাচ্ছেন কেন? এইদিকে আয় হৈমতে। বাবার ডাকে থমকে দাঁড়ালো হৈমন্তী। জবাব নিল, জি বাবা। আশরাফ সাহেবের মুখ মলিন গাম্ভীর্যপূর্ণ। হৈমন্তীর দিকে একবারও তাকাচ্ছেন না তিনি, বরং ওভাবেই বললেন, নিজের প্রয়োজনীয় জিনিসপত্র সব গুছিয়ে রাখ, নতুন বাসা পেলেই এ ফ্ল্যাট ছেড়ে দেব আমরা। হঠাৎ কেন বাবা? হৈমন্তীর কপালে ভাঁজ পড়ল। বিমূঢ় হয়ে জিজ্ঞাসা করল সে, অথচ আশরাফ সাহেব কোনরূপ উত্তর দিলেন না। তাকে বেশ চিন্তিত দেখাচ্ছে। ঘন ঘন শ্বাস নিচ্ছেন তিনি। হৈমন্তীও আরও পাল্টা প্রশ্ন করল না। নীরবে প্রস্থান করতে নিলেই আশরাফ সাহেব সরব জিজ্ঞাসা করে উঠলেন, তোর কি তুষারের সঙ্গে সম্পর্ক আছে হৈমতি? হৈমন্তী ভড়কে গেল। ভীতু নয়নে তাকালো আশরাফ সাহেবের দিকে। বুঝতে পারছে না হুট করে তিনি এহেন প্রশ্ন কেন করছে তাকে। তুষার কি ওনাকে কিছু বলে দিয়েছে? কিন্তু তা কিভাবে হয়? তুষার তো এতক্ষণ তার সঙ্গেই ছিল। সামান্য ততলেই হৈমন্তী বলল, না বাবা, হঠাৎ এমন অদ্ভুত প্রশ্ন করছো কেন? তিনি এক পলক হৈমন্তীর দিকে তাকালেন। নিজের রুমে যেতে যেতে কথাটা সম্পূর্ণ এড়িয়ে গিয়ে বললেন, না কিছু না। হৈমন্তী হতবিহ্বল হয়ে কিছুক্ষণ চেয়ে রইল। আশরাফ সাহেবকে এমন অস্বাভাবিক আচরণ করতে কখনো দেখেনি সে। এতটা চিন্তিত হতেও কখনো দেখেনি। সকালে তো ঠিক ছিলেন তিনি, এখন আবার কি হলো? বিষয়টা ঘাটাতে গিয়েও কি ভেবে আর ঘাটালো না হৈমন্তী। সেও আজ বড্ড ক্লান্ত শরীর নিয়ে রুমে গিয়ে প্রথমে ফুল স্পিডে বৈদ্যুতিক পাখা চালিয়ে দিল সে। আরাম করে বিছানায় বসল। কিছুক্ষণ অতিবাহিত হতেই কোত্থেকে হেমন্ত হন্তদন্ত পায়ে ছুটে এলো তার কাছে। জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। অতঃপর উত্তেজিত গলায় জিজ্ঞাসা করল, আব্বু কিছু বলেছে তোমাকে? বকেছে? হৈমন্তী ভ্রু কুচকালো। বকবে কেন? মা তোমাকে কিছু বলেনি? না। হেমন্ত এবার মাথা দুলাতে দুলাতে বলল, আমি পুরোটা জানি না, ওই সময় বাসায় ছিলাম না। তবে আমাদের বিল্ডিংয়ের কার্তিক থেকে জেনেছি দুপুরে নাকি তুষার ভাইয়ার আব্বু এসেছিল বাসায়। তোমার নামে আব্বুকে আজে বাজে কথা বলে গেছে, সম্ভবত তোমার আর তুষার ভাইয়াকে নিয়ে। ঝগড়াও লেগেছিল বলল। বিল্ডিংয়ের মানুষ জড়ো হয়ে গিয়েছিল আমাদের বাসার সামনে। তখন থেকেই আব্বু এমন রেগে আছে। আমি তো ভেবেছিলাম আব্বু তোমাকে বকবে। একটু আগে আমাকেও বকেছিল। শেষের বাক্যটি মন খারাপ করে বলল হেমন্ত। পরক্ষণে বোনের দিকে তাকালো সে। কিছু বলবে সে আশায়, অথচ হৈমন্তী কিছুই বলছে না। চুপচাপ অনুভূতি শূন্য হয়ে বসে আছে বিছানায়, দৃষ্টি মেঝের দিকে নিবদ্ধ। বাহ্যিকভাবে শান্ত দেখালেও হৈমন্তীর ভেতরটা কেমন তীব্র বিষাদে বিষিয়ে যাচ্ছে। সে আন্দাজও করতে পারেনি এমন কিছু ঘটবে। তার জন্য আশরাফ সাহেবকে অপমানের সম্মুখীন হতে হবে। বুক চিরে এক বেদনাদায়ক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ক্ষীণ আওয়াজে বলল, পানি দে হেমন্ত। হেমন্ত এক মুহূর্ত দেরি করল না। বিছানার পাশে ছোট্ট টি টেবিলের জগ থেকে গ্লাসে পানি ঢেলে এগিয়ে দিল হৈমন্তীর দিকে। ধীর স্থিরভাবে গ্লাসের অর্ধেক পানি পান করল হৈমন্তী। বিষাদে পানিও গলা দিয়ে নামছে না যেন। চোখের সামনে শুধু বাবার চিন্তিত শুকনো মুখশ্রী ঝাপসাভাবে ভেসে উঠছে বারবার। একদিন আশরাফ সাহেব উৎফুল্ল মনে বলেছিলেন, এমন এক মুহূর্ত আসবে যখন তিনি হৈমন্তীকে নিয়ে গর্ব করবেন। তার মেয়েই তার মুখ উজ্জ্বলের কারণ হবে। কিন্তু কোথায়? সেই মুহূর্ত তো আসলো না, বরং নিজের এই মেয়ের জন্যেই অন্যের কাছে অপদস্থ হতে হয়েছে ওনাকে। ভাবতেই নেত্রকোণে বিন্দু বিন্দু জল এসে জমা হলো তার। টলমলে হয়ে উঠল আখিজোড়া। বোনের কষ্ট দেখে অদ্ভুতভাবে হেমন্তরও কষ্ট হতে লাগলো খুব।
পানির গ্লাস নিয়ে সে কাদো গলায় আওড়ালো, প্লিজ কান্না করো না আবু। আমি তুষার ভাইয়ের সাথে আর মেলামেশা করবো না। তুমি শুধু কান্না থামাও। নভস্থলের মন আজ বেজায় খারাপ। সেই সকাল থেকেই কেঁদে চলেছে সে। মাঝে মাঝে তার এই বিরতিহীন কান্নায় অসহ্য হয়ে ধমক দিয়ে চমকে উঠছে বিদ্যুৎ। হৈমন্তী উদাস মনে আকাশ পানে চেয়ে রইল। দুদিন ধরে ভার্সিটিতে যাওয়া হয় না তার। সে ইচ্ছে করেই যায় না। ছাদ বারান্দা সব জায়গা থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। বাইরে গেলেই তো তুষারের মুখোমুখি হতে হবে তাকে, যা সে চায় না, একদম চায় না। হঠাৎ রান্নাঘর থেকে মায়ের হাঁক শুনতে পেল হৈমন্তী। রাবেয়া জোরে জোরে চেঁচিয়ে বলছেন, ছাদ থেকে ডান দিকের গাঁদা গাছটা নিয়ে আয় তো হেমন্তী। গাছটা এমনিতেও নষ্ট হওয়ার পথে, পানিতে হয়তো মরে যাবে। হৈমন্তী দ্বিরুক্ত করল না। হেমন্ত বাসায় নেই। শত মানা করার পরও শেষে দেখা যাবে তাকেই যেতে হয়েছে ছাদে। সে ছোট্ট করে জবাব দিল, আনছি। অদ্ভুত হলেও সত্য। ওই দিনের ঘটনা নিয়ে রাবেয়া এখনও একটা প্রশ্নও করেননি তাকে। তার আচরণ একদম স্বাভাবিক। তবে আশরাফ সাহেব আগের চেয়ে কথা কমিয়ে দিয়েছেন। কথায় কথায় মা ডাকটা বড্ড মনে পড়ছে এই 2 দিনে হৈমন্তীর। হৈমন্তী খুব সাবধানে ছাদে পা ফেলল। পানিতে পিচ্ছিল হয়ে গেছে মেঝে। গুটি গুটি পায়ে ছাদের ডান দিকে গিয়ে গাদা গাছের টবটা এক হাতে নিল। অন্য হাতে ছাতার হ্যান্ডেলটা ধরে পেছনে ফিরতে ভীষণভাবে চমকে গেল সে। ছাদের সদর দরজায় অস্পষ্টভাবে তুষারকে দেখা যাচ্ছে। তার স্থির দৃষ্টি হৈমন্তীর মুখ পানে, চেহারায় একরাশ গাম্ভীর্যের ভিড়। হৈমন্তী দ্রুত চোখ সরিয়ে নিল। মস্তিষ্কে কোনোরূপ উদ্ভট ভাবনা আসতে না দিয়ে শক্ত মনে পা ফেলতে লাগলো সামনের দিকে। উদ্দেশ্য তুষারকে পাশ কাটিয়ে চলে যাবে। কিন্তু তার এই কঠোর ভাবটা বেশিক্ষণ টিকল না। হঠাৎই দ্রুত পা এগিয়ে এসে ছাতার ভিতর ঢুকে পড়ল তুষার। স্তব্ধ হৈমন্তী তৎক্ষণাৎ থমকে দাঁড়ালো। বড় বড় চোখে তাকালো তুষারের দিকে। তুষার ভ্রূক্ষেপহীন আলতো হাতে হৈমন্তীর গালে হাত রাখল সে। লৌহস্বরে জিজ্ঞাসা করল, কেঁদেছেন কেন হৈমন্তিকা? তুষার অনেকটা ঝুঁকে আছে হৈমন্তীর দিকে। তার অস্বস্তি হচ্ছে। তুষারকে হালকা ধাক্কা দিল সে। কাটকাট গলায় বলল, সরে দাঁড়ান তুষার। তুষার কথা শুনল না। অবাধ্যের ন্যায় ওভাবেই রইল। গম্ভীর স্বরে প্রশ্ন ছুড়ল, আপনারা পাশে ছেড়ে দিচ্ছেন হৈমন্তিকা? কেন কেন এত জ্বালাচ্ছেন আমাকে? আমি আপনাকে জ্বালাচ্ছি না তুষার, বরং আপনি জ্বালাচ্ছেন আমাকে। আমার কাছ থেকে দূরে থাকুন তুষার। আমি আপনাকে ভালোবাসি না, তবুও কেন পিছু ছাড়ছেন না আমার? কেন নিজের সময় নষ্ট করছেন? তুষারের চাহনি গভীর হলো। আরও ঝুঁকে এলো সে। সযত্নে হৈমন্তীর কপালে চুলগুলো কানে গুজে দিল। ক্ষীণ আওয়াজে বলল, আপনি আমাকে ভালোবাসবেন হৈমন্তিকা? একদিন ঠিকই ভালোবাসবেন। হৈমন্তী আশ্চর্য চোখে তাকালো। কণ্ঠে একরাশ বিস্ময় নিয়ে বলল, এত কিছুর পর আপনি কিভাবে ভাবছেন আমি আপনাকে ভালোবাসবো? অন্তত আপনার বাবার ওরকম ব্যবহারের পর তো কখনো না। তুষারের কপালে ভাঁজ পড়ল। বুঝতে না পেরে জিজ্ঞাসা করল, মানে? হৈমন্তী হাসল। তাচ্ছিল্যের হাসি। জানেন না তাই তো? আপনার বাবাকে জিজ্ঞেস করে নেবেন। আর হ্যাঁ, একটা অনুরোধ করব, রাখবেন? তুষার জবাব দিল না। শুধু ভ্রু কিঞ্চিত করে নিষ্পলক চেয়ে রইল। হৈমন্তী নিজের থেকেই আবারও বলল, দয়া করে আমার পিছু ছেড়ে দিন। গোধূলির আগমন ঘটছে পৃথিবীতে। পূব দিকের নীল রঙা আকাশটা কি দারুণ হলদে কমলা হয়ে উঠেছে। মাত্র রান্নাঘর থেকে নিজের রুমে এসেছে হৈমন্তী। সন্ধ্যার নাস্তা হিসেবে আর চানাবুট, পেঁয়াজু আর আলুর চপ রেঁধেছে সে। গরমে ঘরমাক্ত তার পুরো মুখশ্রী। মুখ না ধুলে এবার হচ্ছেই না। চটজলদি হাত মুখ ধুয়ে বিছানায় বসতে না বসতেই হেমন্ত চলে এলো বাহির থেকে। ব্যস্ত হয়ে ব্যগ্র গলায় বলল, আব্বু তো নতুন বাসা খুঁজতে উঠে পড়ে গেছে আপু, এবার কি হবে? হৈমন্তী ক্লান্ত নিঃশ্বাস ফেলে। কি হবে আর, অন্য বাসায় উঠবো। তাহলে তুষার ভাইয়া? হেমন্তের কণ্ঠে উত্তেজনায় ভরপুর, কপালে দুশ্চিন্তের বলিরেখা। হৈমন্তী ভ্রকুচকে তাকালো, জিজ্ঞাসা করল, মানে? হৈমন্তীর আঁখি জোড়া বড় হয়ে এলো। চোখ রাঙিয়ে তাকালো সে। রোষপূর্ণ গলায় ধমক দিয়ে উঠল, মুখ সামলে হেমন্ত, মাত্র 9-এ পড়িস তুই। নিজের চেয়ে বড় ছেলেদের সঙ্গে মেলামেশা করে মাথা বিগড়ে গেছে পুরোপুরি। বড় বোনের সাথে কিভাবে কথা বলতে হয় ভুলে গেছিস? নাকি আদব কায়দার
অভাব হয়েছে তোর? হেমন্ত চুপসে গেল। কি যেন বলতে গিয়ে আবারও থেমে গেল সে। মুখ কালো করে চলে গেল অন্যদিকে। আফতাব সাহেবের সঙ্গে তুষারের দেখা হয় না প্রায় 2 দিন। আজ শুক্রবার। জুম্মার নামাজ পড়ে ড্রয়িং রুমে সোফায় বসে টেলিভিশন দেখছে তুষার। মুখভঙ্গি অস্বাভাবিক শান্ত, শীতল, নির্বিকার। টেলিভিশনের চ্যানেল পাল্টাতে পাল্টাতে উঁচু গলায় ডেকে উঠল সে। মা, ঠান্ডা পানি দাও। ওপাশ থেকে উত্তর এলো, অপেক্ষা করো, আনছি। ততক্ষণে আফতাব সাহেব এসে পড়েছেন বাসায়। ড্রয়িং রুমের টেবিলের উপর মাথার টুপি খুলে রেখে সোফায় বসতে বসতে বললেন, আজ সূর্য কোথায় উঠেছে তুষার? সকাল সকাল বাইরে না গিয়ে বাসায় বসে আছো যে? আফতাব সাহেবের মন মেজাজ আনন্দে স্বতঃস্ফূর্ত, কণ্ঠে রসিকতা বিদ্যমান। হবেই না কেন, পথের কাঁটা আস্তে আস্তে সরে যাচ্ছে যে। তুষার জবাব দিল না। চ্যানেল পাল্টানোতে সম্পূর্ণ মনোযোগ তার। আফতাব সাহেব আবারও বললেন, বেকার না ঘুরে এবার একটু ব্যবসায়ও তো হাত লাগাতে পারো তুষার। ম্যানেজারকে বলে দেবো আমি টুকিটাকি কাজ করবে। এরপর মাস্টার্স শেষ হতেই ভালো দেখে একটা মেয়ে বিয়ে করিয়ে দেবো তোমার। আফতাব সাহেব যত আগ্রহ নিয়ে কথাটা বললেন ততই আগ্রহীন তুষার। সে আগের ন্যায় নিশ্চুপ। আফতাব সাহেব এবার বিরক্ত হলেন। বিরক্ত সুরে জিজ্ঞাসা করলেন, কি সমস্যা তুষার? কথা বলছো না কেন? তুষার তার শীতল দৃষ্টি মেলে ধরল। ক্ষীণ আওয়াজে প্রশ্ন ছুড়ল, হৈমন্তিকার পরিবারকে ফ্ল্যাট ছেড়ে দিতে কেন বলেছো বাবা? আফতাব সাহেবের মুখের রং পাল্টে গেল নিমিষে। মলিন হয়ে এলো তা। থমথমে গলায় বললেন, কোনো থার্ড ক্লাস পরিবার আমার ফ্ল্যাটে থাকার অধিকার রাখে না। ওদের মাঝে কি থার্ড ক্লাস দেখেছো তুমি? শুধু একটা কারণ দেখাও। দেখার আর কী বা বাকি আছে? ওই মেয়ে যেভাবে তোমার ব্রেন ওয়াশ করেছে, আমি কিছু বললে সেটা বিশ্বাস করবে তুমি? অবশ্যই না, কারণ তুমি ভুল বুঝছো এবং করছো। উনি আমার ব্রেন ওয়াশ করেননি বাবা, বরং আমি ওনাকে বিরক্ত করছি। আফতাব সাহেব বিস্মিত স্বরে বললেন, এসব বলতে লজ্জা করছে না তোমার তুষার? একদম না। বিয়ে করলে আমি হৈমন্তিকাকেই করবো বাবা, সেটা তুমি চাও বা না চাও। খবরদার তুষার, আমার সন্তান হয়ে আমার মতামতের বিরুদ্ধে কিছুই করতে পারবে না তুমি। ক্ষিপ্ত স্বরে বললেন তিনি। তুষার তার ছেলের সঙ্গে হাসল। তোমার ছেলে? সিরিয়াসলি? হঠাৎ এত অধিকার দেখাচ্ছ কেন তুমি? আমি যখন নিঃস্ব ছিলাম তখন কোথায় ছিল তোমার এই অধিকারবোধ? সবার বাবা যখন তাদের ছেলে মেয়েকে স্কুলে নিয়ে যেত তখন কোথায় ছিলে তুমি? যে বয়সে বাবার সঙ্গে অন্যেরা খেলাধুলা করত সেই বয়সে আমি কেন ব্যতিক্রম ছিলাম? তুমি কখনোই আমার ভালো চাওনি বাবা। আমার বন্ধু বান্ধব, জামা কাপড়, স্কুল কলেজ সব তোমার কথা অনুযায়ী হবে না। হৈমন্তিকাকে আমি ছাড়বো না বাবা, কখনো না। আফতাব সাহেব চেঁচিয়ে উঠলেন, আমি ওই মেয়েকে কখনোই নিজের ছেলের বউ হিসেবে মানব না তুষার। তুমি কেন বারবার ভুলে যাচ্ছ মেয়েটা তোমার বয়সে 3 বছরের বড়? তুষার চলে যাচ্ছিল। এহেন কথায় সিঁড়ির কাছে এসে থামল। নির্লিপ্তভাবে জবাব দিল, ভুলিনি বাবা, আর এটাও ভুলিনি যে আমি ওনাকে ভালোবাসি। হেনা মুরগির মাংস রাঁধছিলেন। আফতাব সাহেবকে চেঁচাতে দেখে দ্রুত চুলা বন্ধ করে দিলেন। তুষারের জন্য পানি নিয়ে ড্রয়িং রুমে ছুটলেন। ততক্ষণে তুষার চলে গেছে। আফতাব সাহেব প্রচণ্ড রেগে চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছেন। ড্রয়িং রুমে তুষারকে না দেখে হেনা আফতাব সাহেবকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তুষারের আব্বু? আপনার চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? আর তুষার কোথায়? তীব্র ঝঙ্কার তুলে তিনি ধমক দিয়ে উঠলেন, তুষারের নাম মুখেও নেবে না তুমি। তোমার কারণে ছেলেটা এত বিগড়ে গেছে। রাকিব আহসান, রংপুর শহরে আশরাফ সাহেবের একমাত্র চেনা পরিচিত লোক, প্রাণপ্রিয় বন্ধু। তারই ছেলে নওয়াজ আহসান। রংপুরের ওই ফ্ল্যাটটাও নওয়াজই খুঁজে দিয়েছিল আশরাফ সাহেবকে। তিনি যেহেতু রংপুর শহরটা এতটাও চেনেন না, সেহেতু আবারও নওয়াজকে ডেকে আনেন বাসায়, নতুন বাসা খুঁজতে সাহায্য করার জন্যে। তখন সকাল 9:30টার কাছাকাছি। অনেকদিন ভার্সিটিতে না যাওয়ায় আজ পারু বেশ তাড়া দিচ্ছে হৈমন্তীকে। তৈরি হতেও খানিক দেরি হয়ে গেছে তার। দ্রুত পায়ে ড্রয়িং রুমে আসতেই নওয়াজের চোখে পড়ে গেল সে। মুখ ভরে হেসে সে জিজ্ঞাসা করল, কেমন আছো হেমন্তী? হৈমন্তী অল্প হাসল, নম্র আওয়াজে উত্তর দিল, ভালো ভাইয়া, আপনি কেমন আছেন? ভীষণ ভালো আছি। ভার্সিটি যাচ্ছ নিশ্চয়ই? আমিও বের হব, চলো তোমাকে পৌঁছে দেই। হৈমন্তী দ্বিরুক্তি করতে চাইল, তার আগেই আশরাফ সাহেব সায় দিয়ে উঠলেন, ভালো বলেছ নওয়াজ। হেমন্তী, দ্রুত যা, একটু পরেই 10টা বাজবে, দেরি হচ্ছে না তোর? হৈমন্তী হাঁসফাঁস করতে লাগলো। অস্বস্তিতে মুখ পাংশুটে হয়ে গেছে তার। নওয়াজ সুঠাম দেহের অধিকারী, খানিক সুদর্শনও বটে। শ্যামবর্ণ গায়ের রং,
তীক্ষ্ণ চোখে সামনে তাকানোর পাশাপাশি হৈমন্তীকে বার দুয়েক আর চোখে দেখেছে সে, সেদিকে একদম খেয়াল নেই হৈমন্তীর। হ্যালো বন্ধুরা, ভিডিওর পরের পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা পরের পার্টটা দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।